দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বীজগণিত শুরু করব। সেই বীজগণিত অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায়, পেজ নম্বর আছে 89। তোমাদের কাছে যাদের কাছে বইটা আছে বইটা খুলে দেখো, পেজ নম্বর আছে 89। আর অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিতীয় ভগ্নাংশ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হচ্ছে পাটিগণিতের ভগ্নাংশ সম্পর্কে ধারণা তোমাদের আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তো পাটিগণিত ভগ্নাংশ কেমন সেটা তোমাদেরকে আবার একটু আমি দেখাবো। সেটা কেমন দেখো, মনে করো যে তোমাকে আমি একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত। তো এই বৃত্তটা 4টা অংশে ভাগ করলাম, খেয়াল করে দেখো। তো এখন বিষয়টা হচ্ছে 4টা অংশের ভিতরে মনে করো যে 3 অংশ আমি বা 2 অংশ আমি কালার করলাম, মানে রং করলাম। তাহলে এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেখো আমরা কি 4টা অংশে ভাগ করছি বৃত্তটাকে। ভাগ করার পরে দেখো আমি 2 অংশ রং করে দিছি, এই অংশটার অংশ রং করে দিছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, যদি আমি পাটিগণিত অনুসরণ করি তাহলে দেখো 4টা ভাগের ভিতরে আমার দেখো 2 ভাগ রং করা হয়েছে। দেখো তো এভাবে লিখতে পারি না? মানে 4 ভাগের 2 ভাগ জি রং স্যার। করা হয়েছে। এই যে 4 ভাগের 2 ভাগ রং করা হয়েছে আমি এভাবে লিখলাম, এটাকে বলা হয় ভগ্নাংশ। পাটিগণিত এটাকে বলা হয় ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছো? যেখানে উপরেরটাকে বলা হয় হচ্ছে তোমার লব, আর নিচেরটাকে বলা হয় হর। মনে থাকবে তো বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বললাম, যে আমরা এখানে বলতেছি যে যদি মনে করো পাটিগণিতের যে বিষয়টা ভগ্নাংশ ছিল, বীজগণিতের একই কথা, তবে একটু পার্থক্য আছে। পাটিগণিতে যেমন আমি কি করলাম, যে এখানে একটা বৃত্ত আঁকলাম, একে 4টা ভাগে ভাগ করলাম, করার পরে এখন দেখতেছি যে 2টো অংশ রং করা হয়েছে। তো এইভাবে আমরা কিভাবে লিখতে পারি? কিভাবে লিখতে পারি দেখো, লিখতে পারি 4 ভাগে 2 ভাগ রং করা হয়েছে। তার মানে কি, আমরা 4 কে নিচে লিখবো আর 2 কে আমরা উপরে লিখবো। ঠিক আছে? এইভাবে লিখে আমরা একটা ভগ্নাংশ তৈরি করতে পারি। তার মানে এটাকে যখন এভাবে লিখবো তখন সেটাকে বলবো কি, একটা ভগ্নাংশ। তো উপরে অংশটাকে বলবো লব, আর নিচের অংশটাকে বলবো হর। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন জি মনে স্যার। করো যে একটা যদি আমি একটা চতুর্ভুজ আঁকি, একটা চতুর্ভুজ আঁকলাম, একে আমি 4টা ভাগে ভাগ করলাম। 4টা ভাগে ভাগ করে দেখো রং করলাম এই অংশটুকু আর এই অংশটুকু। দেখো তাহলে এখানে আমি কিভাবে লিখতে পারবো, রং করা অংশটুকু কিভাবে লিখতে পারবো? সেটা আমরা কিন্তু লিখতে পারবো এভাবে, যে মোট কয়টা 4 অংশ ভাগে দেখো? 3 ভাগ। 4 4 ভাগে 3 ভাগে ভাগ। 3 ভাগ। হ্যাঁ, তার মানে 1 2 3 4টা ভাগ ছিল, এই 4 ভাগের আমরা 3 ভাগের অংশ রং করছি। তার মানে আমরা এভাবে লিখতে পারবো। তবে এটাকে বলবো কি, একটা ভগ্নাংশ। তো আমি বললাম কি, উপরেটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো তোমাদের অনেকেই দেখা যাচ্ছে যে লব হর চিনতে ভুল করো, কোনটা লব হবে কোনটা হর হবে এটা কিন্তু ভুলে যাও। মানে যদিও আমি এখন শেখাচ্ছি, কিছুক্ষণ পর দেখবো যে ভুলে গেছি যাতে কোনটা লব কোনটা হর। তো এই লব হর বের করার বা চিনার একটা উপায় আছে। উপায়টা কেমন দেখো, যখন আমি লব লিখি, দেখো তো লবটাকে ল লিখি, যখন লটা উপর দিকে উঠে যায় না বলো? তুমি যখন ল লিখতে চাও তখন লটা কি উপরে উঠে যায় না? উপরের দিকে জি উঠে স্যার। যায়। তার মানে উপরে উঠে যাওয়া মানে হচ্ছে, বুঝতে পারবা যে এটা হচ্ছে উপরে একটা লব। আর যখন হর লিখো, দেখো হ লিখো, হ, এই যে হ, এই হটা যখন লিখবো তখন কিন্তু নিচের দিকে চলে আসে। দেখো এই যে হ নিচের দিকে আসতেছে। তার মানে আমরা একটা টেকনিক মনে রাখবো, যেহেতু ল লিখতে হয় এইভাবে উপরের দিকে যাই, তার মানে উপরেরটা আছে লব। আর যেহেতু হর লিখতে আমাদের নিচে চলে আসে, তার নিচেরটা আছে হর। মনে থাকবে? দেখো হরের হ লিখতে, হরের যে হ, এই হটা লিখতে হয় কি আমাদের এভাবে নিচের দিকে চলে আসে কলমটা। তার মানে এটা নিচেরটা হর। আর যেহেতু লব লিখি, লবের ল লিখি, সেই লটা দেখো লিখতে হলে উপরের দিকে চলে যায়। তার মানে উপরেরটা আমাদের লব। মনে থাকবে কি বিষয়টা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এভাবে আমরা মনে রাখতে পারবো। তাহলে উপরেরটা লব, নিচেরটা হর, তাহলে কখনো ভুল হবে না। কোনটা লব কোনটা হর, অনেকে প্রবলেম ফেস করো, আমি এটা জানি। তখন বুঝতে পারো না যে লব কোনটা হর কোনটা। তাহলে আমরা কিন্তু এই টেকনিক অবলম্বন করে আমরা কিন্তু মনে রাখবো, শুধু ল আর হ মনে রাখবো। লতে লব, হতে হর। তা লব লিখতে হয়, ল লিখতে হয় উপরের দিকে যেতে হয়, আর হ লিখতে হয় নিচের দিকে। তা নিচে দিলে হর, উপরে দেখলে আছে লব। কথা কি বুঝতে পারছো? এখানে কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে। তাহলে এতক্ষণ যেটা শিখলাম দেখো, এটা কিন্তু পাটিগণিতের ভগ্নাংশ, পাটিগণিতের। তা আমরা এখন দেখবো অধ্যায়টার নাম কিন্তু বীজগণিতীয় ভগ্নাংশ। ঠিক আছে?
কিন্তু আমি যেটা লিখলাম এতক্ষণে, এইটা একটা ভগ্নাংশ লিখছি, এইটা একটা ভগ্নাংশ লিখছি, এই দুইটা ভগ্নাংশ কিন্তু দেখো পাটিগণিতের ভগ্নাংশ। তো বীজগণিতের ভগ্নাংশ কেমন হবে? বীজগণিতের ভগ্নাংশ কেমন হবে খেয়াল করে দেখো। সাধারণত আমরা বীজগণিতে খেয়াল করে দেখো এ বি সি এগুলো ইউজ করতে পারি, আবার কিন্তু দেখো এক্স ওয়াই জেড এগুলো ব্যবহার করি, আবার দেখো পি কিউ আর এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। অর্থাৎ আমরা এখানে একটা বিষয় দেখব, এরকম সংখ্যা বাদ দিয়ে, মানে এটা পাটিগণিতের যে সংখ্যাগুলো মানে 1 2 3, মানে আমরা যে এই যে 1 2 এরকম যে সংখ্যাগুলো লিখি, এই সংখ্যাগুলো বাদ দিয়ে যখন আমরা প্রতীক লিখব, মানে ইংরেজি প্রতীক যেমন আছে এই বর্ণগুলো, যতগুলো ইংরেজি বর্ণ আছে এরকম বর্ণ দিয়ে, অথবা ইংরেজিতে সংখ্যাগুলো, অর্থাৎ আমি যদি 2 কে আমি এভাবে লিখি, 1 কে আমরা এভাবে লিখি, 3 কে আমরা এভাবে লিখি, অর্থাৎ ইংরেজিতে যেগুলো আমরা লিখবো, সংখ্যাগুলো লিখবো যেভাবে সেটা, এবং ইংরেজি যে বর্ণমালাগুলো সেটা দিয়ে যে মানে ভগ্নাংশ তৈরি হবে সেটাকে বলবো কি আমরা বীজগণিতীয় ভগ্নাংশ। একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবে। মনে করো যে আমি একটা এক্স লিখছি উপরে, নিচে লিখছি ওয়াই, এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটাকে বলবো বীজগণিতীয় ভগ্নাংশ। দেখো এটাকে বলবো বীজগণিতীয় ভগ্নাংশ, কারণ দেখো এটাকে উপরে আছে লব, নিচে আছে হর, দুইটা মিলে হবে কি আমাদের একটা ভগ্নাংশ, এবং এটার নাম দিব কি আমরা বীজগণিতীয় ভগ্নাংশ। কেন? কারণটা হচ্ছে যে এখানে দেখো পাটিগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো যে লিখতাম সেটা লিখতাম বাংলায়, মানে আমরা যে 0 থেকে 1 থেকে 1 2 3 4 এবং অঙ্ক লিখি সেটা। বাট আমরা যখন বীজগণিতীয় ভগ্নাংশ লিখবো তখন আমরা যে এটা অবশ্যই সেটা হবে কি এই মানে ইংরেজি ক্যাপিটাল লেটার, মানে ইংরেজি বর্ণমালা গুলো হবে, সেই স্মল লেটার হোক আর ক্যাপিটাল লেটার যাই হোক না কেন ওটা হবে, আর সংখ্যাগুলো হবে তোমার হচ্ছে ইংরেজি। যেমন আমি একটা যদি লিখি, মনে করো যে 1 বাই হচ্ছে এক্স, এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটাকে কি বলবো বীজগণিতীয় ভগ্নাংশ। কেন? কারণটা হচ্ছে এটা বীজগণিত রাশি আছে, যেমন 1 একটা সংখ্যা ইংরেজিতে লিখছি, আবার এক্স একটা দেখো বর্ণ, ইংরেজির বর্ণ, তার মানে উপরটাকে বলবো লব, নিচেরটাকে বলবো হর, তার মানে এটা একটা ভগ্নাংশ। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে ইংরেজি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো নিয়ে, এবং ইংরেজি যে সংখ্যাগুলো আছে, মানে সংখ্যা তো না অঙ্কগুলো আছে, এটা মিলে যে আমরা ভগ্নাংশ তৈরি করব, সেই ভগ্নাংশকে বলবো কি আমরা বীজগণিতীয় ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? Yes, sir. জি স্যার। সবাই বুঝেছো তো নাকি? জি স্যার। ওকে, স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বুঝে থাকলে তাহলে এখন আমি যেটা দেখাবো তোমাদেরকে, তাহলে বীজগণিতীয় ভগ্নাংশ বুঝতে পারছো। এখন সমতুল ভগ্নাংশ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সমতুল ভগ্নাংশ। দেখো এই টপিকটা এখন শেখাবো। এখন খেয়াল করে দেখো তো, মনে করো যে আমি একই সাইজের একটা বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র আঁকছি, এখানে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এইভাবে আয়তক্ষেত্র আঁকছি। খেয়াল করে দেখো বুঝো কিনা। এখানে এই অংশটুকু রং করছি আমি, এই অংশটুকু কালার করলাম। তো এখানে দেখো বিষয়টা, এখন দেখো তো বুঝো কিনা, এই যে এখানে যে অংশটুকু রং করছি এটা কিন্তু পার্থক্য আছে, একই তো অংশ করছি, মানে মানে কিছুটা মনে করো যে একটু হয়েছে, মানে প্রশস্তটা কম হয়েছে, তাও ধরে নাও যে এইটা এখানে যে কালারটা করা হয়েছে আর এখানে কালারটা একই করা হয়েছে। তা বলো তো যে আমি বললাম কি দুইটা আয়তক্ষেত্র নিলাম, দুইটা আয়তক্ষেত্রে কিন্তু সমান, এখানে যেটুকু আছে এখানে সেটাই আছে। তো আবার রং যে করছি সেটা এখানে যে অংশটুকু রং করছি এখানে সেই অংশটুকু রং করছি। তাহলে এখানে আমি কি লিখতে পারবো বলতে পারবা? যে সমতল ভগ্নাংশের ক্ষেত্রে এটা দুই ভাগের, দেখো তো 2 ভাগের 1 ভাগ রং করা হয়েছে না এই জায়গাটাই, বলো। আর এখানে কতটুকু অংশ রং করা হয়েছে? এখানে দেখো 4 ভাগের হচ্ছে 2 ভাগ অংশ রং করা হয়েছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে, এখানে যে অংশটা রং করা হয়েছে 2 ভাগের 1 ভাগ, আর এখানে 4 ভাগের 2 ভাগ রং করা হয়েছে। এখন বলো তো দেখি, এখানে যতটুকু অংশ রং করা হয়েছে এখানে তো সেই ততটুকু অংশ রং করা হয়েছে, এসে কি বেশি রং করা হয়েছে বা কম রং করা হয়েছে? নো স্যার। নো স্যার। তার মানে দেখো, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে যে অংশটুকু রং করেছে, যে মানটা পাইছি আমরা
এখানকার সেই মানটাই পাইছি। যখন দুইটা ভগ্নাংশের মান একই হয় তখন সেই দুইটা ভগ্নাংশকে বলি আমরা সমতুল ভগ্নাংশ। তাহলে বলতো এই দুইটা ভগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ হবে না? যদিও জি ভগ্নাংশ স্যার দুইটা হবে। দেখা যাচ্ছে ভিন্ন ধরনের, একটা হচ্ছে 2 এর 1 অংশ আর একটা হচ্ছে 4 এর 2 অংশ, কিন্তু এখানকার যে মান অর্থাৎ যতটুকু অংশ রং করছি আমি এখানে সেই ততটুকু অংশ রং করছি, তখন এই দুইটা ভগ্নাংশ বলবো কি সমতুল ভগ্নাংশ। তুমি কি বুঝতে পারতেছো বিষয়টা? জি স্যার। মানে আমাদের দুইটা ভগ্নাংশ আছে, সহজ কথা, একবারে সহজ কথা, এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ দেয়া আছে। এখন এই দুইটা ভগ্নাংশের মান যদি একই হয় তখন সেটাকে বলবো সমতুল ভগ্নাংশ। তুমি যদি আর একটু সোজা করো, সোজা করতে বলতে কি আমি যদি কাটাকাটি করি, খেয়াল করে দেখো, তুমি কিন্তু এই 2 দিয়ে কাটতে পারবা। 2 দিয়ে কাটলে কত হবে? এখানে 1, এখানে হবে 2। দেখো এই ভগ্নাংশের যে মানটা পাইলাম এই ভগ্নাংশের মান কিন্তু একই, তার মানে এই দুটো ভগ্নাংশ বলবো কি সমতুল ভগ্নাংশ। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা আহ, একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারি। কিভাবে? মনে করো আমি হাফ লিখলাম, একটা সংখ্যা হাফ লিখছি, একটা ভগ্নাংশ। আমি এই ভগ্নাংশটার অনেকগুলো সমতুল ভগ্নাংশ তৈরি করব, অর্থাৎ এই ভগ্নাংশের যা মান হবে আমি এতক্ষণ যা ভগ্নাংশ তৈরি করব প্রত্যেকটা ভগ্নাংশের মান একই হবে। কিভাবে তৈরি করা যায় খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে বললাম লব, এটাকে বললাম হর, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে দেখো খেয়াল করো, লবকে আমি গুণ করছি 2 দ্বারা, হরকেও আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে কত হবে বলো তো? 2/4 হবে না? তাহলে এই 2/4টা হবে এবং হাফ, এরা দুজন সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। আবার দেখো তো বুঝো কিনা, একের সাথে আমি 3 গুণ করলাম, 2 এর সাথে আমি 3 গুণ করলাম, 3/6 হলো, এটা সমতুল ভগ্নাংশ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ হতে পারে। তো সেটা কিভাবে বের করব? যদি আমরা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করি, তারপরে যে মানটা পাই সেই মানটা হবে, সেই ভগ্নাংশটা হবে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আহ, জি আরো স্যার। একটা বলো তো দেখি, তাহলে আরো একটা ভগ্নাংশ বানাবো তো প্রচুর হবে। যে কোনো একজন বলো তো দেখি, আমি আর একটা কি লিখতে পারি, আর একটা ভগ্নাংশ কোনটা করতে পারি সমতুল ভগ্নাংশ এটার বা এটার? স্যার 4 লেখা যায় না? মানে আমরা লবের সাথে 4 গুণ করবো, হরের সাথে 4 গুণ করবো, সেটা বলতেছো তো? হ্যাঁ ওকে, এই লবের সাথে 4 গুণ করলাম, আবার হরের সাথে 4 গুণ করলাম, অর্থাৎ 4/8। তার মানে এটা একটা সমতুল ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছো কি পারোনি? যেটা পাইলাম সেটা একটা সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা একটা জি কথা স্যার। আসতে পারি যে একটা ভগ্নাংশে অনেকগুলো সমতুল ভগ্নাংশ থাকতে পারে। তো সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে বের করব? সমতুল ভগ্নাংশ বের করার নিয়মটা হচ্ছে, বা তৈরি করার নিয়মটা হচ্ছে, তোমাকে যে ভগ্নাংশটা দেওয়া হবে সেই ভগ্নাংশের লব এবং হরের সাথে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, কিন্তু 0 দ্বারা গুণ করলে হবে না, 0 বাদে। 0 বাদে যে কোনো অঙ্ক দ্বারা গুণ করলে তুমি সমতুল ভগ্নাংশ পাবা। এখন আমি যদি একটা 3 আর 5 একটা সংখ্যা লিখি, ভগ্নাংশ লিখি, এখন আমি তোমাকে বললাম একটা সমতুল ভগ্নাংশ করো, কিভাবে করো বলো তো একজন? 3 এবং 5 এর সাথে কি করতে হবে? স্যার একটা সংখ্যার মানে গুণ দিতে হবে, যে কোনো একটা যে কোনো সংখ্যা একটা দিয়ে। সংখ্যা হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখো লবের সাথে গুণ করলাম মনে করো যে 5, আর হরের সাথে গুণ করলাম মনে করো যে 5, তাহলে কত হলো? 3 5 15, 5 5 25। এই যে যে ভগ্নাংশটা পাইলাম, এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে সমতুল ভগ্নাংশটা সেই ভগ্নাংশটা আমরা যার মান দুটো সমান থাকবে, এখানে এর যে মান ক্যালকুলেশন করে যেটা হবে এর মানও সেটাই হবে, যেটা আমি চিত্র আকারে দেখাই দিয়েছি। এখন বিষয়টা তো যেটা দাঁড়ালো যে আমরা একটা ভগ্নাংশের অনেকগুলো ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ থাকবে, এবং সেই সমতুল ভগ্নাংশ বের করার নিয়মটা হচ্ছে, বা তৈরি করার নিয়মটা হচ্ছে, লব এবং হরের সাথে একই সংখ্যা দ্বারা গুণ করব। কথা কি বুঝতে পারলাম? এটা তো সংখ্যা দিয়ে করলাম। এখন আমরা কি করব? এই বীজগণিতীয় রাশি দ্বারা করব, বীজগণিতীয় রাশি দ্বারা। এখন দেখো আমি একটা ভগ্নাংশ লিখছি, দেখো বুঝো কিনা, a/b। বলো তো এই ভগ্নাংশের নামটা কি?
বীজগণিতীয় ভগ্নাংশ না এটা? এটা বীজগণিতীয় ভগ্নাংশ জি তো স্যার। নাকি? কারণ আমাদের বলতেছি বীজগণিতীয় ভগ্নাংশ হতে হলে অবশ্যই আমাদের যে ইংরেজি যে বর্ণগুলো আছে এ বি সি ডি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত সেটা দ্বারা যদি সৃষ্টি হয়, অথবা তোমার ইংরেজি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 1 2 3 মানে সংখ্যা তো বলা হয় না, এটাকে অঙ্ক বলা হয়, সেটাদের সৃষ্টি হলে তখন সেটাকে আমরা কি বলবো, যে বীজগণিতীয় ভগ্নাংশ। তার মানে এটা একটা বীজগণিতীয় ভগ্নাংশ। এখন এখান থেকে যদি আমি সমতুল ভগ্নাংশ তৈরি করতে চাই, তাহলে যে কোনো কিছুতে গুণ করতে পারি। মনে করো এর সাথে আমি সি গুণ করলাম, বির সঙ্গে আমি সি গুণ করলাম, তাহলে কি হলো, এসি বাই হচ্ছে বিসি হলো। তার মানে এটা একটা সমতুল ভগ্নাংশ। বুঝতে পারছো? তার মানে এরা দুজন একটা সমতুল ভগ্নাংশ। আবার যে যে মানে ইংরেজি যে বর্ণ দিয়ে গুণ করবো তা না। মনে করো যে আমি এ বাই বি থাকলো, এখন এর সঙ্গে আমি 2 দিয়ে গুণ করলাম, আবার এর সঙ্গে আমি কি কিন্তু স্যার দেখো আপনার কথা কথা বোঝা যায় না, তোমার নেটের প্রবলেম আছে। দেখো আমার নেট ফুল এখন, কোনো সমস্যার কথা না। দেখো এই বলো তো দেখি, আমিনা পাঠান আছো? আমিনা বলো তো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তারপরে কি তহমিনা মাতন্নি, তুমি কি এটা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ওকে, তুমি যে শুনতে পারতেছো না তার নেটের প্রবলেম, কারণ আমার এখন ফুল নেট, আমি এখন সমস্যা হচ্ছে না। প্রথম দিকে সমস্যা হয়েছিল একটু, পরে সব ঠিক হয়ে গেছে। দেখো আমি তোমাকে কি বললাম, সমতল ভগ্নাংশ শুধু যে অক্ষর দিয়েই আমরা সমতল ভগ্নাংশ তৈরি করবো তা না, আমরা অঙ্ক দিয়ে করতে পারি। যেমন দেখো এর সাথে আমি 2 গুণ করলাম, বির সঙ্গে আমি 2 গুণ করলাম, তাহলে কি হলো দেখো, এখানে হলো 2a, এখানে হলো 2b। তার মানে এই যে ভগ্নাংশ দুটো আমি নিলাম, এরা দুজন কিন্তু সমতল ভগ্নাংশ। কথা কি মনে থাকবে? জি জি স্যার। স্যার। তার জি মানে স্যার। এগুলো আমাদের সমতুল ভগ্নাংশ। তাহলে তোমাদেরকে যদি আমি বলি যে একটা এক্সাম্পল দিয়ে বলি যে তুমি এটা সমতুল ভগ্নাংশ তৈরি করো, তো পারবে না করতে, বলো? জি স্যার পারবো। জি স্যার পারবো। তার মানে আমরা নিয়মটা কি দেখলাম, সমতুল ভগ্নাংশ বের করার নিয়মটা হচ্ছে যে, বা তৈরি করার নিয়মটা হচ্ছে যে লব ও হরকে যে কোনো কিছু দ্বারা গুণ করবো। মানে যে কোনো কিছু বলতে কি, একই জিনিস দিয়ে। তুমি যদি এ কে যদি 2 দিয়ে গুণ করো, বি কেও 2 দিয়ে গুণ করতে হবে। এ কে যদি সি দিয়ে গুণ করো, বি কেও সি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো, সমতুল ভগ্নাংশ পাবো। কথা কি বুঝেছো? জি স্যার। তাহলে আচ্ছা স্যার, এটা যদি বলো। স্যার আমরা যদি মানে লব মানে এ হলে, আর আমরা যদি এমনি একটা সংখ্যা নিই এ, তাহলে কি এ স্কয়ার হবে ওখানে? মানে তুমি যেটা বললাম, মানে এ বাই বি সংখ্যাটা আছে সেটা বলতেছো না, এ বাই বি। এখন তুমি এর সাথে জি। এ দ্বারা গুণ করবে না, এ দ্বারা গুণ করবে না, তাই বলতেছো তো? তাহলে জি এ স্যার। স্কয়ার অবশ্যই হবে, এ আর এ তো এ স্কয়ারই হবে। এ স্কয়ার বাই বি, এ স্কয়ার বাই বি তোমাকে তো শিখাইছি, সেখানে যে গুণের বেলায় যদি বেজ একই থাকে, দেখো বলছিলাম যদি বেজ একই থাকে, বেজ একই, তাই গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়, তাহলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে একটা নিয়ে 1 যোগ 1 মানে কি লিখতে হয়, এ স্কয়ার লিখতে হয়। তোমাদেরকে তো শিখাইছি এটা জি স্যার। প্রথম দিকে। বুঝতে পারছো বিষয়টা? এভাবে করতে হয়। কি তোমরা প্রশ্ন পেয়েছো তো? পোস্ট অ্যান্সার? ওকে, এখন জি বিষয়টা স্যার হচ্ছে যে, পারবো। ওকে, এখন আমি যেটা করব, একটা টপিকের নাম সেটা হচ্ছে ভগ্নাংশের লঘুকরণ। লঘু শব্দ অর্থ বুঝো? ভগ্নাংশের লঘুকরণ। তোমাদের ভিতর কেউ কি বলতে পারবে যে এই লঘু শব্দের অর্থ কি? স্যার এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। না আমি তো সেটা লঘিষ্ঠ আকারে বুঝেছি, আমি লঘু শব্দ অর্থ কি সেটা স্যার বলছি। লঘু মানে ছোট। হ্যাঁ, আমি যেটা চাইছিলাম যে লঘু শব্দের অর্থটা কি, লঘু মানে ছোট করা বা মানে পাতলা করা। মানে এমনিতে তুমি আছে যখন হচ্ছে লঘু বলতে বোঝাবে যে, মনে করো এই এই জিনিসটার মান হচ্ছে লঘু, লঘু মানে সেটা অনেক পাতলা বা ওটা অনেক ছোট, তার মানে লঘু বলতে বোঝায় যে ছোট। ঠিক আছে? তা আমরা এখন যে ভগ্নাংশ তৈরি করব, আছে মনে করো একটা ভগ্নাংশ দেওয়া থাকলো, সেই ভগ্নাংশকে আমরা লঘু করব, লঘু করবে একবারে ছোট করে দিব। মনে করো আমি একটা এক্সাম্পল দিতেছি, একটা এ ফোর এ স্কোয়ার বিসি একটা বাই এ, অবশ্য তোমাদের এই বইটা আছে, এটা আমি এক্সাম্পলটা বই থেকে নিয়েছি। মনে করো যে এটা আমি লিখলাম, এটা একটা ভগ্নাংশ, একটা বীজগণিতীয় ভগ্নাংশ। কেন? কারণ দেখো এখন সংখ্যাগুলো যে ইংরেজিতে লেখা আছে, অঙ্ক সরি সংখ্যা তো না, অঙ্ক, এটা অঙ্কগুলোকে ইংরেজিতে লেখা আছে। এবং দেখো এখানকার যে বর্ণগুলো মানে প্রতীকগুলো সেটা কিন্তু আবার ইংরেজি বর্ণ। তার মানে আমরা এটা বলতে পারি কি, একটা
বীজগণিতীয় ভগ্নাংশ। কথা কি বুঝতে পারতেছো? এখন কথা জি হচ্ছে এই ভগ্নাংশের লঘুকরণটা আমরা কিভাবে করব? নিয়মটা হচ্ছে, তাহলে আমি কি বললাম, ভগ্নাংশের লঘুকরণ মানে বলতে বোঝাচ্ছে যে আমি যে ভগ্নাংশটা দেয়া থাকবে তাকে একেবারে ছোট করা, একেবারে ছোট করা। ছোট করা বলতে কি বোঝায়, যে আমাদের যে দেখো খেয়াল করে প্রথম যে লবটা আছে এটাকে আমরা উৎপাদকে ভেঙে নেব, এর উৎপাদকগুলো প্রথম বের করে নেব। দেখো 4 এর উৎপাদক কি কি বলতে পারবে একজন? 4 এর উৎপাদক কি কি? 2 গুণ 2 না, শুধু তো 2 না, 2 গুণন 2। দেখো 2 গুণন 2, এই 4 এর উৎপাদক হচ্ছে 2 গুণন 2। এবার এ কে ভাঙলে কি করে ভাঙতে পারবো? দেখো এ গুণন এ ভাঙতে পারবো না বলো? আর বি জি স্যার। আলাদা, সি আলাদা, দেখো এভাবে ভাঙলাম। এরপর দেখো 6, এই 6 কে ভাঙলে কি হবে? 2 গুণন 3 করা যাবে না 2 বলো? গুণ 3। জি হ্যাঁ, স্যার। গুণন এ গুণন বি গুণন বি গুণন সি। দেখো বুঝো কিনা, আমরা কি করলাম, লব এবং হরকে তার উৎপাদকে ভেঙে ফেললাম, উৎপাদকে বা গুণনীয়কে ভেঙে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলো দেখবো কমন আছে যেগুলো কেটে দিব। দেখো তো এই 2 আর 2 কাটতে পারি না বলো? কমন আছে, কেটে দিলাম। এখন দেখো তো এখানকার এ একটা এ কেটে দিলাম। তারপর দেখো তো এখানকার একটা বি কেটে দিলাম। তারপর একটা সি কেটে দিলাম। অর্থাৎ যেগুলো কমন পাবো সেগুলো আমি কেটে দিব। কথা কি বুঝতেছো? জি স্যার। তাহলে উপরে কি থাকে দেখো তো, লবে কি থাকে? এখান থেকে 2, এখান থেকে 2a 2a। আর নিচে দেখো কি থাকে, নিচে থাকে এখান থেকে 3, 3b। আর এখান থেকে সে বি 3b। তার মানে আমি এখন যেটা করলাম সেটাই হচ্ছে কি লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। তার মানে আমাদের যে ভগ্নাংশটা দেয়া ছিল সেই ভগ্নাংশটাকে আমি ছোট করে ফেলছি, অর্থাৎ লঘুকরণ করে ফেলছি। মানে বিষয়টা মূল কথা হচ্ছে যে তোমার লব ও হরের ভিতরে কোনো কমন উৎপাদক থাকবে না। আমার কথা কি বুঝতেছো? লব এবং হরের ভিতরে কোনো কমন উৎপাদক থাকবে না। যেগুলো কমন উৎপাদক থাকবে সেই কমন উৎপাদক গুলোকে আমরা কেটে দিব। কথা কি মনে থাকবে? জি স্যার। কেটে দেওয়ার পরে যেটা থাকবে অবশিষ্ট সেটাই হবে আমাদের লঘিষ্ঠকরণ। তোমরা কি ক্লিয়ার বুঝেছো? জি স্যার বুঝছি। জি হ্যাঁ, স্যার। আরেকটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝতে পারবা। তোমরা তো অনেকে প্রশ্ন করো না, তোমরা কি সব বুঝো? সবাই কি বুঝো? একটাও তো প্রশ্ন জি করো, আমি জি তো বলে যাই, আমরা বলে না তোমরা একজন। এই যে আমি দেখছি অবনী, সরি স্যার অবনী না, বুঝেছি। তাহমিনা, তারপর হচ্ছে যে কয়েকজন শুধু বলে যে জি স্যার জি স্যার, পরে এগুলো কেউ আমাকে বলে না জি স্যার জি স্যার। না বুঝতে হলে আমাকে বলবা তো যে স্যার আমি এই জায়গায় বুঝি না, আমি সেই জায়গায় বুঝাই দেবো তোমাদেরকে। তুমি কি প্রশ্ন করো না? তোমরা প্রশ্ন না করলে হবে বলো? কিছু শিখতে পারবা প্রশ্ন না করলে? যত প্রশ্ন করবা তত তোমরা শিখতে পারবা, ভয় পাওয়ার কিছু নাই। তুমি একটা জিনিস বুঝতেছো না, অবশ্যই জিজ্ঞেস করবো, আমি সেটাই বুঝাই দেবো। সমস্যা কোথায়? এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার দেখো আমরা যেটা করবো আরেকটা এক্সাম্পল দিতেছি, যে একটা এক্সাম্পল আছে 2a স্কোয়ার প্লাস 3ab। তারপর দেখো নিচে একটা আছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তো একে লঘিষ্ঠকরণ করবো আমরা। এটা কি করব? লঘিষ্ঠকরণ। তো আমরা কি করলাম বললাম কি, যে আমরা দেখবো যে উপরে উৎপাদক গুলো বের করা যায় কিনা এবং নিচে উৎপাদক বের করা যায় কিনা। ঠিক আছে? তো যে উৎপাদক গুলো পাবো আমি কমন গুলো, সেই কমন গুলো কেটে দিব। তো তোমরা কি, তোমাদের তো মনে আছে আমি যখন তোমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ শিখাইছিলাম, তো উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে মূলত 2টা নিয়ম আছে, সরি 3টা। উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম আছে মোট 3টা। তো 3টার ভিতর প্রথম নিয়মটা আছে কেমন, দেখতে হয় যে এদের ভিতরে কোনো কমন কিছু আছে কিনা। তোমাদের আবার আমি পিছনের দিকে চলে যাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে 3টা রুল শিখেছিলাম। প্রথম রুল শিখেছিলাম যেটা, যে প্রথমে দেখতে হয় এদের ভিতরে কোনো কমন কিছু আছে কিনা। তো দেখো তো উপরে যে লবটা আমি লিখছি, লবের ভিতরে এই যে 2টা পদ লিখছি, এই পদের ভিতরে কোনো কমন আছে কিনা? কোনো কিছু আছে? কোনো কিছু কমন? হ্যাঁ, স্যার এ। এ কমন আছে। তাহলে এ যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 2a, আর এখানে থাকবে হচ্ছে 3b। দেখো তো বুঝো কিনা? স্যার দেখো আবার একটু বোঝাবেন? হ্যাঁ অবশ্যই বুঝাবো। আমাদের নিয়মটা হচ্ছে যে এই লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে আগে তোমাকে কি করতে হবে, এই যে ও লব এবং যে হর আছে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন আমি এদেরকে
উৎপাদকে বিশ্লেষণ করলাম, এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, করার পরে যেগুলো কমন অংশ ছিল সেটাগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকি যেটা থাকলো সেটা আমার লঘিষ্ঠীকরণ। ওকে, এখন এখানেও একই রকম ভাবে একে উপরেরটাকেও উৎপাদক করতে হবে, নিচেরটাকেও উৎপাদক করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন কথা হলো দেখো, যে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু 3টা রুলস মাথায় রাখতে হয়। প্রথম রুলসটা ছিল দেখতে হয় এদের ভিতরে কোনো কমন আছে কিনা, কমন আছে কিনা। তা আমি দেখতেছি হ্যাঁ এর ভিতরে কমন আছে, এ কমন আছে, তারপর এর ভিতরে এ আছে, এর ভিতরে এ আছে। তো যদি আমি এ নিয়ে নিই, তাহলে এখান থেকে যদি এ নিয়ে নিই তাহলে কি থাকবে বলতো, 2 তো থাকবেই, একটা এ নিয়ে নিছি, এখানে ছিল 2টা এ। এ স্কয়ার বলতে কি বোঝায়, এ স্কয়ার বলতে বোঝাচ্ছে যে এখানে 2টা এ আছে, তাহলে একটা এ আমি নিয়ে নিছি, একটা এ আমি নিয়ে নিছি, থাকলো কত 2a, 2a, এই যে প্লাস, এই যে প্লাস। এবার দেখো এখান থেকে একটা এ নিয়ে নিছি আমি, থাকবে কত 3b না, 3b। ওকে, এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি নিচের দিকে যাব, একে উৎপাদক বিশ্লেষণ করব। তা আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে 3টা রুলস। তো প্রথম রুলসটা কি, দেখবো যে এদের ভিতরে কোনো কমন আছে কিনা। বলো তো এদের ভিতরে কোনো কমন আছে 4 স্কয়ার মাইনাস 9b স্কয়ারের ভিতরে? নো স্যার। নেই, কমন নেই, তার মানে প্রথম রুলসটা আর খাটতেছে না। দ্বিতীয় রুলসটা ছিল এদের কি কোনো সূত্রে ফেলানো যায় কিনা। দেখো তো এদের কি কোনো সূত্র ফেলানো যায় কিনা। জি স্যার। এদেরকে সূত্র ফেলানো যায়, কেমন করে দেখো, যদিও সূত্র স্কয়ার। ফেলে নাই, আমরা একটা সূত্র ফেলানোর চেষ্টা করব। দেখো তো বুঝো কিনা, এই যেটা করলাম 4h টাকে আমি 2a হোল স্কয়ার করলাম। দেখো এইভাবে যদি তুমি করো, তুমি এটা আমি অনেকবার শিখেছি, a স্কয়ারটা এর উপরে আছে, এর উপরে আছে, অর্থাৎ 2 স্কয়ার ইনটু a স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার। দেখো এটা মিলে গেল, ঠিক আছে। তাহলে ওইটাকে ভেঙে আমি এটা করলাম, মাইনাস এটাকে ভেঙে কি করতে হবে বলতো, কি করা লাগবে একজন বলো তো, এটাকে ভেঙে কি করব? স্যার 3b হোল স্কয়ার। হ্যাঁ 3b হোল স্কয়ার লিখবো। দেখো তো তাহলে সূত্র কি পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না বলো? তো আমরা a জি স্কয়ার স্যার। মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। কথা কি বুঝতেছো? জি স্যার। আগেকার গুলো কিন্তু আবার কাজে লাগবে, যারা উৎপাদকে বিশ্লেষণ এখনো বুঝনি বা করনি, তারা আমার লেকচার গুলো যেটা ইউটিউবে আছে ওখান থেকে দেখে নিবা প্রথমত। এরপর তোমরা যারা বুঝেছো তারা আবার রিভিশন দিবা যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যায়। তো দেখো a ইনটু 2a প্লাস 3b, তাহলে আমরা কি বললাম, নিচের টুকু লেখা যাবে a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে ধরছি a, এটাকে ধরছি b। তা দেখো তো দেখি 2a প্লাস 3b, a প্লাস b ইনটু 2a মাইনাস 3b, বিষয়টা কি বুঝতে পারছো কিনা? এই যে a প্লাস b ইনটু a প্লাস b সূত্র করলাম। এখন দেখো তো কমন কোন উৎপাদক আছে এখানে, কমন উৎপাদক আছে, সেটা কোনটা, এইটা এবং এইটা। এই দুটো কাটা দিলাম, কাটা দিলে দেখো কি থাকলো, কাটা দিলে আমার থাকলো হচ্ছে a বাই 2a মাইনাস হচ্ছে 3b। এইটাই আমাদের লঘিষ্ঠীকরণ। কথা কি বুঝতে পারছো কি পারোনি? জি স্যার বুঝছি। বুঝতে পারছো কি ভাই? স্যার আমরা কি কি তোমরা কি আবার জয়েন করব? আবার জয়েন করার দরকার নেই, কারণ হচ্ছে যে তোমাদের ক্লাস টাইম তো এই পর্যন্তই। এমনিতে বুঝতে পারছো তো সব ক্লিয়ার? জি জি স্যার। জি বুঝে স্যার। থাকলে, তাহলে বুঝে থাকলে তোমাদের একটা হোমওয়ার্ক দিব আমি। তোমরা হোমওয়ার্ক করো না, অনেকে পাঠায় অনেকে পাঠায় না, বিষয়টা বুঝি না কেন করো না, কেন আমি হোমওয়ার্ক দিই করো না কেন? করি তো। না অনেকজন করে সেটা জানি, কিন্তু সবাই তো করে না, আমি সেটা বলেছি। দেখো যদি করে থাকো, এটা যে বুঝে থাকো, তাহলে তোমরা পেজ নম্বর বের করো। এটা কত পেজ, এটা 94 পেজ। দেখো 94 এর দেখো 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তোমরা কি বুঝতে পারছো? পেজটা একটু যদি তোমরা একটু এটা বের করো। জি স্যার 10টাই করব। হ্যাঁ 10টায় করবা। 94 যে পেজটা আছে, 94 নম্বর পেজ, এই 94 নম্বর পেজে দেখো লেখা আছে যে কি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 থেকে 10। এই 10টা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, কারণ আমি এত সোজা একটা বিষয়, জাস্ট আছে তুমি উৎপাদকে বিশ্লেষণ করে কমন অংশটা বাদ দিয়ে দিলেই তোমার লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে যাবে। খুবই সোজা একটা বিষয়। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত অনুশীলনী। এগুলা কি আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিব? কেউ সমস্যা নাই, 1 থেকে 10 নং পর্যন্ত এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। খুবই সোজা একটা বিষয়, এর জন্য আমি করালাম না, একটা তো করা দিলামই, একটা উদাহরণ তো দিলামই করে। এখন এই ভিতরে কোনো কম প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো,
তবে খুবই সোজা একটা বিষয়, 1 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক। এটা অনুশীলনী কত 6.1, অনুশীলনী 6.1। দেখো বুঝো কিনা। অনুশীলনী 6.1 এর 94 নম্বর পেজ আছে কত 94, 1 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক। এখানে কি তোমাদের কোনো সমস্যা থাকবে, প্রবলেম থাকবে যে না, বুঝোনি এই জায়গাটায় করতে পারবা না, এরকম কিছু আছে? যদি থেকে থাকে আবার বলো, আমি বুঝাই দেবো বিষয়টা কিভাবে লঘুকরণ করতে হয় বা লঘিষ্ঠকরণ করতে হয়। বুঝতেছো বিষয়টা? সবাই পারবে না করতে বলো? জি স্যার পারবো। স্যার ওকে, পারবো। হ্যাঁ, যারা উৎপাদক বিশ্লেষণ ভালো বুঝো, ভালো করেছো, ইনশাল্লাহ সবাই পারবে। আমি আশা করতেছি তোমরা যারা জয়েন করছো সবাই আমাকে হোমওয়ার্ক গুলো পাঠাবা, আমি দেখবো। ঠিক আছে? তো ঠিক স্যার আছে আপনার তাহলে, মেসেঞ্জারে? হ্যাঁ আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। হ্যাঁ ওকে, তার বিষয়টা হচ্ছে ঠিক আছে, তাহলে তোমরা এখন লিভ নিতে পারো। আর হচ্ছে যে ক্লাস শেষ এখন, আর 1 মিনিট আছে, এটা তো এমনিতে শেষ হয়ে যাবে। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।